করব এটা চতুর্থ অধ্যায় চ্যাপ্টার অ্যানালাইসিস। চ্যাপ্টার অ্যানালাইসিস আমরা প্রথমেই বলেছি এই অধ্যায় থেকে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যেই প্রশ্নগুলা গ এবং গহ নম্বর প্রশ্নের জন্য আসছে সেগুলো আমরা এখানে অ্যানালাইসিস করে দিয়েছি যেই টপিকগুলো থেকে আসছে। যেমন ধরো যে প্রথমে আমরা বলছি যে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের স্ট্রাকচার, মানে ওয়েবসাইটের প্রকারভেদ এবং ওয়েবসাইটের যে কাঠামো আছে, এই টপিকটা থেকে বিগত বছরে কি প্রশ্ন আসছে। যেমন আমরা সবাই HTML নিয়ে পড়ে থাকি, যে HTML হেড টাইটেল বডি বা হচ্ছে কি টেবিল নিয়ে সবাই পড়ে থাকি, কিন্তু এদিক দিয়ে প্রতি বছরই কিন্তু ওয়েবসাইটের কাঠামো এবং ওয়েবসাইটের যে মানে প্রকারভেদটা আছে এটা থেকে প্রতি বছরই একটা না একটা সৃজনশীল প্রশ্ন আসতেছে, মানে একটা পার্শিয়াল পার্ট আসতেছে আর কি, হয় গ আসতেছে না হয় গ আসতেছে। সেই পরিসংখ্যানটা যদি দেখি আমরা প্রতি বছরই, যেমন ধরো যে 2024 সালে ঢাকা বোর্ডে কিন্তু একটা প্রশ্ন আসছে, তারপর হচ্ছে 19 সালে আসছে, 16 সালে আসছে, এবং কুমিল্লা বোর্ডে 24 সালে আসছে, 17 সালে, 16 সালে আসছে, সিলেট বোর্ডে আসছে। ঢাকা বোর্ডে সিমিলারিটি 24 এবং 23 সালে কি আসছে বলো দেখি। এটার গ এবং গহ উভয় পার্টে এই মানে HTML থেকে প্রশ্ন আসছে, মানে HTML এর যে ওয়েবসাইটের কাঠামো বা হচ্ছে প্রকারভেদ বা হচ্ছে ওয়েবসাইটের মানে স্ট্রাকচার, এটা থেকে প্রশ্ন আসছে। দ্যাটস মিন এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাকে লেস ইম্পর্টেন্ট বলা একদমই পসিবল না। তাহলে আমরা এই টপিকটা খুব ভালো করে পড়ব। তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, URL, এই টপিকটা থেকে বিগত বছরের কোনো প্রশ্ন আসে নাই, সৃজনশীল আসার পসিবিলিটি একেবারেই কম। হ্যাঁ, আচ্ছা। তারপরে তোমরা যদি চাও একটা URL বা হচ্ছে একটা ওয়েবসাইটের ঠিকানার যে বিভিন্ন অংশগুলো আছে সেটা হচ্ছে ভালো করে আত্মস্থ করবো, আমরা সামনে গেলে দেখবো যে কীভাবে পড়তে হয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে আসো আমরা হচ্ছে HTML এর ধারণা এবং মৌলিক বিষয়গুলা, এটা থেকে বিগত বছরের প্রশ্ন খুব বেশি একটা আসে নাই। আমাদের যেটা হচ্ছে ফরম্যাটিং টেক হচ্ছে কোন টেকটা হচ্ছে মানে লেখা কীভাবে বড় করতে হয়, লেখা কীভাবে ছোটো করতে হয়, তারপর হচ্ছে লেখার নিচে কীভাবে আন্ডারলাইন আনতে হয়, এই বিষয়গুলো নিয়ে সেটা আলোচনা করে যেটা সেটা হচ্ছে ফরম্যাটিং টেক। এই ফরম্যাটিং টেক থেকে কিন্তু বিগত বছরে বেশ কয়েকটা প্রশ্ন আসছে। দ্যাটস মিন আমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটাকে ভালো করে পড়তে হবে। আমরা যদি HTML ট্যাগগুলো কয়েকটা পার্টে পড়ি তাহলে হচ্ছে ফরম্যাটিং ট্যাগটা একটা পার্টে পড়ে, 2 নাম্বার পার্টে পরে হচ্ছে তোমার ছবি যুক্ত করা, লিঙ্ক যুক্ত করা, 3 নাম্বার পার্টে পরে হচ্ছে তোমার হচ্ছে লিস্ট, যেটা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর হচ্ছে ডেসক্রিপশন লিস্ট আছে। আর 4 নাম্বার পার্টে পরে হচ্ছে তোমার HTML এর যে টেবিলের পার্টটা আছে। হ্যাঁ, টেবিলের পার্টটার মধ্যে আবার অনেকগুলো সেগমেন্ট আছে, যেমন হচ্ছে শুধু টেবিল, তারপর হচ্ছে কল স্পেন, রো স্পেন, আবার আরেকটা সেগমেন্ট আছে রোকে কলাম, কলামকে রো। এই সবগুলোকে অ্যাসেম্বলিং করলে হচ্ছে আমাদের HTML এর পার্টটা। তো আমি যদি ফরম্যাটিং ট্যাগের কথা চিন্তা করি তাহলে বিগত বছরের যে বোর্ড প্রশ্ন অ্যানালাইজ করি সেটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগগুলো কিন্তু খুব বেশি না আসলেও মোটামুটি কিন্তু ফালাইয়া দেওয়ার মতো না, ঠিক আছে। এটা থেকে প্রশ্ন আসে বিগত বছরগুলোতে। তারপর হচ্ছে হাইপারলিঙ্ক ট্যাগ থেকেও প্রতি বছর প্রশ্ন আসে। হাইপারলিঙ্ক থেকে প্রশ্ন আসছে 24 সালে রাজশাহী বোর্ডে আসছে, তারপর হচ্ছে 24 সালে চট্টগ্রাম বোর্ডে আসছে, 23 সালে বরিশাল বোর্ডে আসছে। সুতরাং আমাদের হাইপারলিঙ্ক ট্যাগটাকে ভালো গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে ইমেজ বা ছবি যুক্ত করার যে নিয়মগুলো আছে, ছবি যুক্ত করার নিয়মগুলোকে আমাদের খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা তোমাদেরকে সব কিছু ডিটেলসই দেখাবো। আচ্ছা, তারপর হচ্ছে লিস্টের মধ্যে আমরা দেখলাম যে গ নাম্বারের প্রশ্ন বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি আসছে। গ নাম্বার প্রশ্নের জন্য আসে না, তার মানে কি আমরা বুঝতে পারলাম যে এটা গ নাম্বার প্রশ্নের জন্য প্রাধান্য দেওয়া হয়, প্রয়োগের স্তরের জন্য প্রাধান্য দেওয়া হয়। তার মানে কি আমরা এটা প্রয়োগের জন্য পড়া উচিত, এবং হচ্ছে প্রতি বছরই এটা প্রশ্ন আসতেছে। যেমন ধরো যে 2024 সালে কোথায় আসছে, রাজশাহী বোর্ডে আসছে, 23 সালে রাজশাহী বোর্ডে আসছে, 16 সালে রাজশাহী বোর্ডে আসছে, তো 2024 সালে যশোর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, 23 সালে সবগুলো বোর্ডে ম্যাক্সিমাম বোর্ডে আসছে। দ্যাটস মিন আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নিলাম যে এই লিস্ট বা অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট বা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, এই টপিকটা কিন্তু আমাদের গ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমাদের খুব ভালো করে আত্মস্থ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে টেবিল টেকের থেকে প্রতি বছর গ এবং গহ নাম্বার উভয় পার্টি আসে। এমন কোনো বছর না যে টেবিল টেক থেকে একটা প্রশ্ন আসে নাই। টেবিল রিলেটেড প্রশ্ন আসবে, একটা 100% শিওর, তুমি এটাকে ভালো করে পড়তে হবে। আমি যদি মোটা দাগে বলি তাহলে তোমাকে এখানে 5টা টপিক পড়তে হবে। সেটা হচ্ছে তুমি ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটের প্রকারভেদ, এটা একটা পার্ট। তোমার হচ্ছে HTML ফরম্যাটিং ট্যাগ, তারপর হচ্ছে HTML এর ছবি যুক্ত করার নিয়ম, লিঙ্ক যুক্ত করার নিয়ম, তারপর হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর আরেকটা পার্ট হচ্ছে টেবিল, যে মানে টেবিল HTML এর মাধ্যমে কীভাবে গঠন করতে হয় সেটা তোমাকে পড়তে হবে। দ্যাটস মিন আমি যদি বলেছি মোটা থেকে 5টা পার্ট তুমি পড়লে তোমার চতুর্থ অধ্যায় শেষ। এবং সবচেয়ে সহজ ওয়েতে চতুর্থ অধ্যায় থেকে 10 মার্ক তোলা কিন্তু সবচেয়ে সহজ। কম পরিশ্রম করে যদি কেউ বলে যে ভাই কম পরিশ্রম করে 10 মার্ক কীভাবে তোলা যায়, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় আমি তাকে দেখাবো। চতুর্থ অধ্যায় পড়ো ভাই, তুমি 10 মার্ক এমনিতে অটোমেটিকলি পাই যাবে। তুমি কোনো রকমে লিখতে পারলেই তোমার নাম্বার একদম নিশ্চিত হয়ে যাবে। সো আই হোপ যে তোমাকে এটা পার্টটা পড়তে হবে। আরেকটা যে পার্টটা থাকে সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইটের পাবলিশিং। এই পার্টটা সবাই স্কিপ করে যায়, এই পার্টটা যা আছে আমার শিক্ষার্থীরা জানেও না।
তো ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি যদি বলি যে এটা কি পড়ছো, জানি তো না স্যার এটা আছে পরীক্ষার মধ্যে। তো তোমার টেক্সট বইয়ে কিন্তু ওয়েবসাইট পাবলিশিংয়ের যে নিয়মগুলো সেগুলো সুন্দর করে দেওয়া আছে। সো এই ওয়েবসাইটে পাবলিশিংয়ের নিয়মগুলো কী কী এটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। যেমন 4টা ধাপ অনুসরণ করতে হবে: ওয়েবসাইট ডিজাইন করা, তারপর হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন করা, তারপর ওয়েব হোস্টিং করা, তারপর হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। এই পার্টগুলো তোমাকে খুব ভালো করে আত্মস্থ করতে হবে। এবার আসো আমরা এই অধ্যায় থেকে আসলে বিগত বছরে কী কী মানে প্রশ্নগুলা ধরো যে আমরা দেখলাম অ্যানালাইসিস মানে অনুধাবন এবং প্রয়োগের স্তরের ক্ষেত্রে কী কী প্রশ্নগুলো আসছে। যেমন ধরো যে ওয়েবসাইটের কাঠামো বা হচ্ছে স্ট্রাকচার থেকে কী কী প্রশ্ন আসে, এখানে আমরা একটা মোটামুটি চার্ট দিয়ে দিয়েছি। এবং হচ্ছে ওয়েবসাইটের পাবলিশিংয়ের নিয়মগুলো বলে দিয়েছি, এখানে কী কী প্রশ্ন আসছে। তারপর হচ্ছে HTML অর্ডার লিস্ট, HTML এর কাঠামো বা প্রয়োজনীয়তা, তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওয়েবসাইটে কী কী আসছে। সো আমরা মোটা দাগে এই জায়গাতে তোমাকে একটা শর্টকাট একটা পার্ট দিয়ে দিয়েছি যে এই পার্টগুলো পড়লে মোটামুটি তোমার জন্য কিন্তু HTML এর মোটামুটি চ্যাপ্টারটা ক্লোজিং হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এবার আসো আমরা হচ্ছে ওয়েব পেজ কি, আমরা পুরা এই অধ্যায়টা তোমাদেরকে আজকে একটু বিস্তারিত আলোচনা করি। হ্যাঁ, ওকে ফাইন। ট্যাগগুলো দেখানো অবশ্যই পসিবল না, জাস্ট তোমাদেরকে আমি জাস্ট ওভারভিউ আমাদের এই বইয়ে আমরা আসলে কী কী সংযোজন করেছি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি। আমরা প্রথমে হচ্ছে ওয়েব পেজ কি এটার একটা সংজ্ঞা দিয়েছি। ওয়েব পেজ কি এখানে তুমি পুরোপুরি সংজ্ঞাটা পাওয়া যাবে ওয়েব পেজের পুরো বিস্তারিত। তারপর হচ্ছে ওয়েব পোর্টাল কি, এই জায়গাতে হচ্ছে বিভিন্ন জিনিস একসাথে ওয়েবসাইটের অনেকগুলো লিঙ্ক একসাথে থাকে, এই লিঙ্ক থেকে তুমি যে কোনো ওয়েবসাইটে চলে যেতে পারবা। তো এইরকম একটা পার্ট দেওয়া আছে। আচ্ছা, তার নিচেই কিন্তু আমরা হচ্ছে হোম পেজ কি আলোচনা করেছি। তুমি একটা ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে পেজটা দেখতে পাও এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। যেমন ধরো যে আমাদের আইসিটি নোমান স্যারের যে পেজটা, এই পেজটা মানে ওয়েবসাইটের যে ওয়েবসাইটে প্রবেশ করলে তোমার যে প্রথমে ইন্টারফেসটা আসে সেটা কি বলে দেখি হোম পেজ থাকে। হ্যাঁ, আচ্ছা সো আমরা এখানে কিন্তু আলোচনা করেছি কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে পেজটা পাওয়া যায় এটা কি বলে দেখি হোম পেজ বলা হয়। হ্যাঁ, আচ্ছা এবার আসো সামনের দিকে আমরা যাই। আচ্ছা এবার আসো, তারপর হচ্ছে আমরা এই জায়গাতে তোমাকে ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিনের মধ্যে একটা পার্থক্য দিয়ে দিয়েছি। ধরো যে আমরা প্রায় সময় ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিন নিয়ে খুবই কনফিউজড হয়ে যায়। নিচের কোনটি ওয়েব ব্রাউজার আর নিচের কোনটি সার্চ ইঞ্জিন, দুইটা দেখতে কীরকম লাগে, যে ওয়েব ব্রাউজার জিনিসটাই কি সার্চ ইঞ্জিন জিনিসটাই কি, আসলে দুইটা দেখতে একই রকম মনে হইলো এর মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা একটা চার্ট আমরা তোমাকে এখানে উপস্থাপন করেছি এবং হচ্ছে উদাহরণগুলো অ্যাড করেছি, খুবই ইম্পর্টেন্ট উদাহরণগুলো। যেমন ধরো যে গুগল ক্রোম আর হচ্ছে গুগল, দুইটা নাম কিন্তু প্রায় সেম, তারপরেও কিন্তু আমরা একটা প্যাচ লাগাই ফেলি যে নিচের কোনটি ওয়েব ব্রাউজার, যে গুগলও থাকে অপশনে গুগল ক্রোমও থাকে অপশনে, তো দুইটার মধ্যে গুগল আছে আমরা প্যাচ লাগাই ফেলি। প্যাচটার সমাধানটা কি বলে দেখি গুগল ক্রোম থাকলে কি বলে দেখি ওয়েব ব্রাউজার, আর শুধু গুগল থাকলে কি বলে দেখি সার্চ ইঞ্জিন। এছাড়াও আরও কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে বিং, তারপর হচ্ছে ইয়াহু, এগুলো মনে রাখবো, মজিলা ফায়ারফক্স এবং সাফারি, এই দুইটা কি বলে দেখি এই দুইটা হচ্ছে ওয়েব ব্রাউজার। গুড। আচ্ছা তারপর হচ্ছে ওয়েবসাইট কি, এটা তোমরা মোটামুটি জানলাম, অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকে আমরা ওয়েবসাইট বলে থাকি। ওয়েবসাইটের প্রকারভেদ আমরা দিয়েছি, ওয়েবসাইট দুই প্রকার, কি কি ওয়েবসাইট বলছি বলে দেখি স্ট্যাটিক ওয়েবসাইট আর কি বলে দেখি ডাইনামিক ওয়েবসাইট বলেছি। হ্যাঁ, আচ্ছা এবার আসলে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, এটা একটা মোটামুটি আমরা বইয়ের মধ্যে সংজ্ঞাটা সংযোজন করে দিয়েছি। এবং হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পরীক্ষার মধ্যে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে এই প্রশ্ন কখনোই আসবে না। প্রশ্ন যারা মানে এটা জ্ঞানমূলকের জন্য আসতে পারে, কিন্তু মানে ধরো যে সৃজনশীল প্রশ্ন গ এবং গহ নাম্বার আমি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে বলতেছি, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের পার্থক্যটা, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের যে প্রকারভেদ স্ট্যাটিক আর ডাইনামিকের যে পার্থক্যটা, এই পার্থক্যটা সবচেয়ে বেশি আসার পসিবিলিটি অনেক বেশি। যেমন ধরো যে স্ট্যাটিক ওয়েবসাইট, হ্যাঁ স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে আর ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে তোমরা মোটামুটি বুঝে গেছো। হ্যাঁ, যে সকল ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো ফিক্সড থাকে, পরিবর্তন হয় না, এটা কি বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। আর যেটা পরিবর্তন এটা কি বলা হয় বলে দেখি ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। হ্যাঁ, ধরো যে আজকে একটা পত্রিকায় নিউজ দিল, হ্যাঁ তো তোমার কেমন মনে হচ্ছে যে না পত্রিকার এই নিউজটা ভুল হয়েছে, এটা কি তোমার পরিবর্তন করা পসিবল না, যেটা পরিবর্তন করা পসিবল না ফিক্সড হয়ে যায় এটাকে আমরা স্ট্যাটিক বলতেছি, আর যেটা পরিবর্তন করা যায় এটা কি বলে দেখি ডাইনামিক বলতেছি। এখন তোমার প্রশ্ন নিতে পারে ভাই স্ট্যাটিক ওয়েবসাইট কি কোনো সময় পরিবর্তন করা যায় না, পসিবল, তবে এটা মানে পরিবর্তন করাটা একটা পেইনফুল আর হচ্ছে কি ধরো যে সময় সাপেক্ষ বিষয়। সেই অনুপাতে আমরা যদি বলি যেটা সময়ের সাথে পরিবর্তন হয় সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, আর যেটা সময়ের সাথে পরিবর্তন হয় না এটা কি বলে দেখি স্ট্যাটিক ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা তো এখানে হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিকের ওয়েবসাইটের আমরা মোটামুটি একটা পার্থক্য
তুলে ধরছি আমরা তোমাদের সামনে। এই যে স্ট্যাটিক কাকে বলে, ডাইনামিক কাকে বলে, এটা মোটামুটি অনেকগুলো পয়েন্ট দিয়েছি, মোটামুটি 10টা পয়েন্ট যুক্ত করেছি স্ট্যাটিক আর ডাইনামিকের পার্থক্য নিয়ে এসে। হ্যাঁ, যেমন ধরো যে স্ট্যাটিক ওয়েবসাইট বানাইতে গেলে তোমার মোটামুটি বেশি ল্যাঙ্গুয়েজ জানা লাগে না, HTML CSS জানলে চলে। HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP .NET ASP JSP অনেকগুলো ল্যাঙ্গুয়েজ লাগে তোমার হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট বানাইতে গেলে। হ্যাঁ, আচ্ছা, তো এই টপিক থেকে খেয়াল করে দেখো যে এই স্ট্যাটিক আর ডাইনামিকের থেকে কী কী প্রশ্ন আসতে পারে। যেমন ধরো যে এই জায়গাতে ওয়েব সার্ভার কি, এটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে রিসেন্ট আমি প্রশ্ন আসছে। ওয়েব পোর্টাল কি, ময়মনসিংহ বোর্ড 2024 আসছে। সম্মিলিত বোর্ড 2018-তে আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ওয়্যার ফ্রেম কি। ওয়্যার ফ্রেম যদি আমাদের অধ্যায় একবার শেষের দিকে দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়্যার ফ্রেমটা খুব ভালো করে পড়বা। হ্যাঁ, ওয়্যার ফ্রেম জিনিসটা কি, এটা খুব ভালো করে পড়বা। ওয়্যার ফ্রেম জিনিসটা খুব ভালো করে পড়বা যে ওয়্যার ফ্রেম জিনিসটা কি। হ্যাঁ, ওয়্যার ফ্রেম কাকে বলে এটা খুব ভালো করে পড়বা, কারণ হচ্ছে ওয়্যার ফ্রেম থেকে প্রায় প্রশ্ন আসতেছে। ওকে ফাইন। তারপরে যে হোস্টিং রিলেটেড এখানে প্রশ্ন দেওয়া আছে, হোস্টিংটা পড়বা ভালো করে। তারপর হচ্ছে আমরা ওয়েবসাইট কি, এগুলো দেওয়া আছে জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সবগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে, বিগত বছর আসছে। তারপর হচ্ছে অনুধাবন প্রশ্ন, ঠিক আছে। ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের মধ্যে মানে এক নয়, মানে এই যে ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিনের যে পার্থক্যটা তোমাকে দেখাইছিলাম, ওই পার্থক্যটা কিন্তু এখানে চলে আসতেছে। হ্যাঁ, ওই যে আমরা যে গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, সাফারি বা হচ্ছে মাইক্রোসফট এডস যেগুলো বলছিলাম, ওই একই জিনিসই কিন্তু একটা। হ্যাঁ, তো তুমি মূলত যে জিনিসটা পড়তে পারো আগেরটা পড়লেই চলে। আমরা এই জায়গাতে একটা মূল পার্থক্য যুক্ত করে দিয়েছি, দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি। হ্যাঁ, ওয়েব ব্রাউজার আসলে আর সার্চ ইঞ্জিনের মধ্যে মূল পার্থক্যটা কি, সেটা তুমি এক নজরে দেখলেই মোটামুটি তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসো আমরা নিচের দিকে যদি আমরা একটু হচ্ছে স্ক্রল করে যাই, তাহলে হচ্ছে ওয়্যার ফ্রেম কি, এটা নিয়ে আমরা একটা মোটামুটি ব্যাখ্যা যুক্ত করে দিয়েছি তোমাকে। তারপরে হচ্ছে তোমাকে ওয়েব পেজ এবং ওয়েবসাইটের পার্থক্য দিয়েছি, এটা খুব বেশি ইম্পর্টেন্স না, তারপর আমি লেস ইম্পর্টেন্সই মনে করি। এটা পরীক্ষা আসছে যেহেতু, তাহলে তুমি এটা দেখতে পারো। তারপর হচ্ছে আমরা নিচের দিকে পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইটে ব্যাখ্যা করো। পরিবর্তনশীল তথ্য মানে কি বলে দেখি, ডাইনামিক ওয়েবসাইট, তুমি এটা বুঝতেই পারছো। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসছে। দ্যাটস মিন এটা যেহেতু অনেক বছর আগে আসছে, তার মানে 2025 সালে অথবা 26 সালে আসার পসিবিলিটি অনেক বেশি। সুতরাং তোমাকে এটা খুব ভালো করে পড়া উচিত। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই জায়গা থেকে কি কি সৃজনশীল প্রশ্নগুলো বিগত বছরে আসছে সেটা আমরা দেখব। ওকে ফাইন। সো এর আগে আমরা এই প্রশ্নটা আসলে ধরো যে এটা মূলত কাঠামোর সাথে সম্পৃক্ত, কিন্তু নিচে কি বলছে আমরা পুরো সৃজনশীলটা পড়ে তাই আমরা মোটামুটি বুঝতে পারবো। যেমন ইলা ও আঞ্জুম দুই বান্ধবী মিলে HTML নিয়ে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট, আমাদের সৃজনশীলের এটাই হচ্ছে টিপস। নিয়মিত আপডেট করতে সমস্যা হওয়ার তারা PHP, MySQL ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তন করে। তাহলে তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হচ্ছে মানে কি, দ্যাটস মিন এটা একটা ফিক্সড হয়ে রয়েছে। আর ওই ফিক্সড থাকলে আমরা কি বলতেছি, কি বলে দেখি, স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা, আর যেহেতু MySQL বা হচ্ছে PHP ইউজ করতেছে, দ্যাটস মিন এটা আমরা ডাইনামিকে কনভার্ট করার তারা একটা পরিবর্তন চিন্তা করতেছে। দেখি আমরা প্রশ্নের মধ্যে কি বলেছে। বরিশাল বোর্ড 2019 সালে এই প্রশ্নটা আসে, অধিপক্ষ উল্লিখিত সিদ্ধান্তের যৌক্তিক বিশ্লেষণ করো। তাহলে আমরা সহজেই বলতে পারি তারা প্রথম যে ওয়েবসাইটটা ইউজ করতো সেটা হচ্ছে ছিল একটা স্ট্যাটিক ওয়েবসাইট, তারা হচ্ছে স্ট্যাটিকটাকে পরিবর্তন করে ডাইনামিককে কনভার্ট হওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা অবভিয়াসলি যৌক্তিক। দেন আমরা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিকের পার্থক্যটা তুলে ধরতে পারি, অথবা ডাইনামিকের সুবিধাগুলো তুলে ধরতে পারি। এতটুকু মোটামুটি গুছায় লিখতে পারলে তোমার 4 পাওয়া কিন্তু একদম পসিবল। আচ্ছা, তারপরে আমরা এরকমভাবে দেখবো যে সৃজনশীল প্রশ্নগুলো ঠিক সেমভাবে এরকম স্ট্যাটিক আর ডাইনামিকের পার্থক্যটা নিয়ে মোটামুটি আলোচনা করছে। তো আমি তোমাদেরকে ওই যে স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে একটা জিনিস কিন্তু তোমাকে খুব ভালো করে মেনশন করে দিয়েছি, তোমরা খেয়াল করবা। হ্যাঁ, আচ্ছা, আমরা এই যে এটা না, স্ট্যাটিক আর ডাইনামিকের পার্থক্যর পরে আমরা একটা জিনিস অ্যাড করেছি, সেই বিষয়টা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিকের পার্থক্য। এই যে খেয়াল করে দেখো, আমরা এই জায়গাতে বলে দিচ্ছি কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে ডাইনামিক সুবিধাজনক, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুটার মধ্যে তুলনামূলক পার্থক্য দিয়ে তোমাকে কি করতে হবে, ডাইনামিকটা যে সুবিধাজনক এই জিনিসটা তোমাকে তুইলা ধরতে হবে যে ডাইনামিক সুবিধাজনক। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো আমরা স্ট্যাটিক আর ডাইনামিকের পরে হচ্ছে আমরা আজকে আলোচনা করবো আরও একটা, মানে এই চতুর্থ অধ্যায়ের আরও কয়েকটা বিষয় নিয়ে।
চতুর্থদের একদম A to Z বিস্তারিত হয়ে যাবে কিন্তু আমাদের এক ক্লাসের মধ্যে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে এই দেখো আমি যে বলছিলাম যে ওই যে গুগল মানে যে খেয়াল করে দেখো এমসিকিউগুলো প্রশ্ন কিভাবে আসে। যেমন ধরো যে google.com কি, তো আমরা বুঝলাম যে গুগল ক্রোম থাকলে হয়ে যাচ্ছে ওয়েব ব্রাউজার, তাহলে আমাদের এটা কি হবে বলতে কি সার্চ ইঞ্জিন হবে। এটা কিন্তু যশোর বোর্ড 2016 সালে এই প্রশ্নটা আসছে, সুতরাং এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে খেয়াল করে দেখো আর একটা প্রশ্ন আছে সার্চ ইঞ্জিন হলো, সার্চ ইঞ্জিন কোনটা, গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, কিন্তু মজিলা ফায়ারফক্স কি বলতে একটা, এটা হচ্ছে ওয়েব ব্রাউজার। সো এই বিষয়গুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এখান থেকে তোমাকে কি সৃজনশীল প্রশ্ন আসতে পারে, কি এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এবং কি হচ্ছে জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন আসতে পারে। তোমরা কিন্তু মোটামুটি এই জায়গা থেকে একটা ভালো ধারণা পেয়ে গেছো রাফলি। আই হোপ যে তোমার জন্য এটা খুব ভালো কাজ করবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সামনের দিকে যদি যাই, তাহলে হচ্ছে আমরা এই অধ্যায়ের আরও কিছু এমসিকিউ দেখলাম যে এখানে সংযুক্ত করা আছে 1 থেকে 10 পর্যন্ত, এবং হচ্ছে প্রতিটা এমসিকিউর জন্য কিন্তু আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যা যুক্ত করে দিয়েছি, যার ফলে হচ্ছে তুমি সহজে কিন্তু নিজে নিজেই কিন্তু আগে প্র্যাকটিসটা করবা। যদি ধরো যে না পারতেছো, তাহলে তুমি নিচের দিকে আসলেই কিন্তু এখান থেকে সৃজনশীলের প্রশ্নগুলো পেয়ে যাচ্ছে এবং ব্যাখ্যাগুলো পেয়ে যাচ্ছে। এটা জন্য তোমার জন্য একটা মাইল ফলক। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো আইপি অ্যাড্রেস। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করে দেখো আমরা রাস্তাঘাটে গাড়ি দেখি চলাচল করে, তো গাড়ির পিছনে কি থাকে, একটা নেম প্লেট থাকে বা নাম্বার থাকে। প্রতিটা গাড়িকে আইডেন্টিফাই করার জন্য কি থাকে, আলাদা একটা ইউনিক নাম্বার থাকে। এরকমভাবে ইন্টারনেটে যুক্ত প্রতিটা কম্পিউটার বা হচ্ছে মোবাইল ফোনকে চেনার জন্য হ্যাঁ একটা কি দেওয়া থাকে, আলাদা নাম্বার দেওয়া থাকে। যেমন ধরো যে আমাদের মোবাইল ফোন, আমরা মোবাইল ফোনে বলি না আমাদের মোবাইল ফোনে কি আছে, ইএমআই নাম্বার আছে। তো ইএমআই নাম্বারটাতে কি হয়, ধরো যে একই ভেরিয়েন্টের স্যামসাং বা হচ্ছে আইফোন 1000 মডেল মোবাইল বানাইছে, একই ভেরিয়েন্টে একই কালারে, তাহলে এই সবগুলো মোবাইলের মধ্যে একটা পার্থক্য কি, সেটা হচ্ছে ইএমআই নাম্বার। কথা বুঝতে পারছি? এই যে ইএমআই নাম্বারটা, এটা একটা ইউনিক নাম্বার। এই প্রতিটা মোবাইলের জন্য যে একটা ইউনিক নাম্বার দেওয়া হয়, এটাকে আমরা ইএমআই বলি। ঠিক ইন্টারনেটে যুক্ত প্রতিটা কম্পিউটারকে যে একটা আলাদা করে ইউনিক নাম্বার দেওয়া হয়, বা ইলেকট্রনিক ডিভাইসকে আলাদা করে একটা ইউনিক নাম্বার দেওয়া হয়, এই নাম্বারটাকে আমরা কি বলতেছি বলে দেখি, আইপি অ্যাড্রেস বলতেছি, যেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এবার খেয়াল করে দেখো আমাদের পরীক্ষায় কিন্তু বলতে পারে যে আইপি অ্যাড্রেস কি। তুমি যদি বল যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, তোমার নাম্বারটা কিন্তু 0। তাহলে আইপি অ্যাড্রেস কি জানতে চাইলে তুমি পূর্ণরূপ দিয়ে লাভ নেই। আইপি অ্যাড্রেস কি জানতে চাইলে তার সংজ্ঞাটা দিবে। হ্যাঁ, সংজ্ঞাটা কি হতে পারে, ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের জন্য যে অদ্বিতীয় একটা নাম্বার দেওয়া হয় বা অ্যাড্রেস দেওয়া হয়, এই অ্যাড্রেসটাকে আমরা কি বলতেছি বলে দেখি, আইপি অ্যাড্রেস বলতেছি। তো আইপি অ্যাড্রেস আবার দুই প্রকার, IPv4 আর কি বলে দেখি IPv6। আমরা এখানে IPv4 এবং IPv6 এর উপর একটা মোটামুটি বেসিক পার্থক্য যুক্ত করে দিয়েছি, যেটা তুমি মোটামুটি সহজেই পড়ে নিতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তারপর আইপি অ্যাড্রেসের পরেই আসে যেটা, সেটা হচ্ছে কি বলে দেখি, ইউআরএল। কি বলে দেখি, ইউআরএল। ইউআরএল এর পূর্ণরূপ কি, বা হচ্ছে একটা ইউআরএল এর বিভিন্ন অংশ সম্পর্কে আমরা এখানে ব্যাখ্যা করে দিয়েছি। ইউআরএল এর এই যে পুরো ইউআরএল এর বিভিন্ন অংশ সম্পর্কে ব্যাখ্যা করেছি, যে প্রোটোকল, তারপর হচ্ছে ডোমেইন নেম, সাব ডোমেইন নেম, ডোমেইন, টপ লেভেল ডোমেইন, ঠিক আছে। তারপর হচ্ছে কি বলে দেখি, ডিরেক্টরিয়াল পাথ, ফাইল নেম, ঠিক আছে। এই সবগুলো আমরা পার্ট যুক্ত করে দিয়েছি। এবং হচ্ছে এই যে আমরা HTTP বা HTTPS বা হচ্ছে HTTP/IP বা TCP এইগুলো সবগুলোর পূর্ণরূপগুলো আমরা যুক্ত করে দিয়েছি। এবার আসো আমাদের এরপরে নেক্সট টপিক, সেটা হচ্ছে ডোমেইন নেম। হ্যাঁ, ওকে ফাইন। এখন আমরা আলোচনা করবো ডোমেইন নেম নিয়ে। খেয়াল করে দেখো আইপি অ্যাড্রেস আমরা কি দেখছি, আইপি অ্যাড্রেসে বেসিক্যালি থাকে কি বলে দেখি, শুধু নাম্বার। হ্যাঁ, ধরো যে তোমাকে বললাম যে আজকে থেকে তুমি ফেসবুক বলবা না 1, বা হচ্ছে কি ধরো যে কোনো ওয়েবসাইটের নাম বলবা না 101.1000, এরকম একটা নাম্বার দিয়ে দিল, একটা ওয়েবসাইটের পরিবর্তে এরকম নাম্বার দিয়ে দিল। তো এরকম একটা নাম্বার মনে রাখা কিন্তু তোমার জন্য একটা কষ্টসাধ্য বা পেইনফুল একটা বিষয়। এখন তোমাকে যদি বলি যে এই পুরো নাম্বারটার পরিবর্তে তোর এই নাম্বার মনে রাখার দরকার নাই ভাই, তুই হচ্ছে একটা কাজ করিস, ABC মনে রাখিস, তো এই কি তোমার এই ABC মনে রাখা সম্ভব না? ABC ইজিলি মনে রাখা পসিবল। তো এরকম একটা নাম্বারকে যখন ক্যারেক্টারে কনভার্ট করে নিয়ে আসি, এটাকে আমরা বলি ডোমেইন নেম। কথা কি বুঝতে পারছি? কোন একটা নাম্বারকে যখন আমরা ক্যারেক্টারে কনভার্ট করে নিয়ে আসি, আমরা কি বলতেছি ভাই, ডোমেইন নেম বলতেছি। হ্যাঁ, আচ্ছা, তো ডোমেইন নেম নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা ডোমেইন নেমের বিস্তারিত পার্টটা এখান থেকে কিন্তু ইজিলি পড়তে পারবা। ওকে ভাই, তারপর হচ্ছে ডোমেইন নেমের পার্টের মধ্যে আমরা পড়তে গেলে দেখবো যে কিছু জিনিস আমরা সংযুক্ত করেছি, সেটা হচ্ছে
ডোমেন নেমের পার্টের মধ্যে হচ্ছে দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে কি টপ লেভেল ডোমেন নেম আর হচ্ছে জেনারিক ডোমেন নেম। সেই জায়গাতে আমরা আবার কান্ট্রি কোডের নাম পাই, কান্ট্রি কোডগুলো আমরা অ্যাড করছি। টপ লেভেল ডোমেন নেমের মধ্যে আমরা আসলে প্রতিষ্ঠানের ধরনটা কী হয় সেটা নিয়ে আলোচনা করি, সেটা আমরা দেখেছি। এবং ডোমেন নেমগুলো নিয়ন্ত্রণ করার জন্য একটা প্রতিষ্ঠান থেকে ডিএনএস সেটা আমরা যুক্ত করেছি। এবং ডোমেন নেম থেকে প্রতি বছর বিগত বছরে কী কী প্রশ্ন আসে সেটা কিন্তু আমরা যুক্ত করে দিয়েছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্স একটা প্রশ্ন দেখা হচ্ছে আইপি অ্যাড্রেস কী। আমি তোমাকে প্রথমেই বলছি যে আইপি অ্যাড্রেস কি, এটার কিন্তু এপ্রিভিয়েশন বা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস লিখলে কিন্তু চলবে না, এটা একটা সংজ্ঞা লিখতে হবে। সেই সংজ্ঞাটা কিন্তু আমরা এখানে যুক্ত করে দিয়েছি। জ্ঞানমূলক নিয়ে তোমার কোনো পেন খাওয়ার দরকারই নেই, আমাদের এই বইয়ে কিন্তু একসাথে তুমি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটাও পাওয়া যাচ্ছ। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে তোমার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা যুক্ত করে দিয়েছি। অনুধাবন প্রশ্ন আমরা প্রথমে দিছি, তারপর হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সারটা কী হবে সেটা আমরা নিচে নিচে যুক্ত করে দিয়েছি। তো তোমার জন্য আশা করি যাই হোক এটা একটা হেল্পফুল হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই অনুধাবন প্রশ্নের সাথে সাথে আমরা কি করেছি, বিগত বছরের কি করেছি এমসিকিউ প্রশ্ন যুক্ত করেছি। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার আপনি কেন সৃজনশীল প্রশ্ন দেন নাই? এখন তোমাকে আমি প্রথমে এই চ্যাপ্টার অ্যানালাইসিসে পড়ানোর সময় দেখাইছি যে আইপি অ্যাড্রেস ডোমেন নেম এই পার্ট থেকে বিগত বছরে কোনো এমসিকিউ মানে সৃজনশীল প্রশ্ন আসে নাই। যেহেতু আসে নাই সেটা তো যুক্ত করার কোনো প্রশ্নই আসে নাই। এবং এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে যে 2019 মানে 2016 সাল থেকে 2024 সালে যতগুলো এমসিকিউ আসে সবগুলো আমরা যুক্ত করে দিয়েছি। একদম তুমি ইজিলি কিন্তু এখান থেকে পড়তে পারবা এবং হচ্ছে নিজে প্র্যাকটিস করতে পারবা। যে এমসিকিউগুলো পারতেছো না, আমরা নিচে আবার কি করছি, এই সবগুলো এমসিকিউ কি করেছি, সঠিক অ্যান্সার সঠিক তথ্যগুলো দিয়েছি এবং পাশাপাশি কি করেছি বলে দেখি এটা একটা ব্যাখ্যাও যুক্ত করে দিয়েছি যে তুমি সহজে দেখে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা। তারপরে কিন্তু আমরা নিচের দিকে যাইলে হচ্ছে ওয়েবসাইটের কাঠামো যাব। আজকে আমরা আবার আলোচনা করবো কি বলে দেখি ওয়েবসাইটের কাঠামো নিয়ে। ওকে ফাইন। সো ওয়েবসাইটের কাঠামোটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রতি পরীক্ষায় মানে ধরো যে ওয়েবসাইটের কাঠামো থেকে প্রশ্ন আসে, তো ওয়েবসাইটের কাঠামো আসে মূলত চারটা। সেটা হচ্ছে গিয়ে কি বলে দেখি লিনিয়ার কাঠামো, তারপর হচ্ছে ট্রি কাঠামো বা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, আর হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, আর একটা হচ্ছে গিয়া হাইব্রিড কাঠামো। এই চারটা কাঠামো মোটামুটি পড়লে তোমার মোটামুটি ওয়েবসাইটের কাঠামো হয়ে যায়। সো আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামোর ক্ষেত্রে ধরো যে বইয়ের মধ্যে অনেক হিবিজিবি করে দেওয়া আছে, আমি হিবিজিবি করে দিই নাই, তোমাকে একবার সহজে পড়ার জন্য ওয়েবসাইটের কাঠামোতে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো থেকে আমরা জাস্ট পয়েন্ট আউট করে দিয়ে দিচ্ছি যে এই পয়েন্টগুলো তুমি ছোটো ছোটো করে পয়েন্টগুলো পড়লে মোটামুটি তোমার হয়ে যায়। যেমন নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট থাকলেই আমরা মোটামুটি বুঝে যাচ্ছি যে এটা একটা লিনিয়ার কাঠামোর একটা ওয়েবসাইট। সুতরাং তুমি এটা পড়লে হয়ে যায়। তারপর হচ্ছে তোমার সাথে আমি আর নিচের দিকে আমরা একটু যুক্ত করে দিয়েছি সেটা হচ্ছে ট্রি কাঠামো। ট্রি কাঠামোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, যেটা একটা শাখা প্রশাখা আকারে থাকে, এটা মোটামুটি ট্রি কাঠামো। এবং হচ্ছে ট্রি কাঠামোর পয়েন্টগুলো আমি কিন্তু বইয়ের মধ্যে সংযুক্ত করে দিয়েছি, সহজে তুমি পড়ে যেতে পারবা। ঠিক আছে। তারপর হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো, একটা পরস্পরের সাথে সংযুক্ত থাকে, মানে নেটওয়ার্ক থাকে আর কি। হ্যাঁ, একটা সংযুক্ত থাকে ম্যাশ টপোলজির মতো আর কি অনেকটা। হ্যাঁ, ওইটাকে আমরা বলতেছি কি বলতে কি নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। তো এটাও আমরা দিয়েছি এবং যেটার পাশাপাশি উদাহরণটা দিয়েছি যে এটা আসলে কোন ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে হাইব্রিড কাঠামো আমরা যুক্ত করেছি। এবং এই টপিকটা থেকে বিগত বছরের তেমন কোনো জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবন প্রশ্ন আসে নাই, কারণ এটা বানানি হিসেবে মূলত সৃজনশীল প্রশ্নের জন্য। সুতরাং দেখো সৃজনশীল প্রশ্ন কিন্তু এটা প্রতি বছরই আসতেছে। যেমন কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে, সিলেট বোর্ড 2024 সালে আসছে, তারপর হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসছে। ওকে, তো আমরা কিন্তু এই যে মানে ধরো যে কাঠামোর যে স্ট্রাকচারটা, এই কাঠামো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। তার মানে তুমি হচ্ছে 24 সালের যতগুলো প্রশ্ন বিশ্লেষণ করো বা 23 সালের প্রশ্ন, 16 সালের প্রশ্ন, 19 সালের প্রশ্ন, 17 সালের প্রশ্ন, এমন কোনো বোর্ড নাই যেখানে কাঠামো থেকে প্রশ্ন আসে নাই। তাহলে তুমি যদি একটু কষ্ট করে একটা টেবিল মাত্র, ভাই এই টেবিলটা পর তোমার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, একটু যদি আত্মস্থ করো বা 10 মিনিট লাগবে, এই টেবিলটা আত্মস্থ করলে তোমার একটা সৃজনশীলের প্রশ্নকে তুমি নিশ্চিত অ্যান্সার করতে পারতেছো। যারা আইসিডি নিয়ে খুব বেশি পেইন খাচ্ছ তাদেরকে আমি বলবো যে ভাই রিকোয়েস্ট করবো এই একটা টেবিল খুব ভালো করে পড়, তাহলে আই হোপ যে তোর একবারে পেইনফুল যে জার্নিটা সেটা একদম সলভ হয়ে যাবে। ঠিক আছে। এরপর হচ্ছে বিগত বছরে যে এমসিকিউ প্রশ্ন আসে সেগুলো আমরা যুক্ত করেছি এবং হচ্ছে আমাদের এজওজিলের যে নিয়ম সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্নের সাথে আমরা কি করেছি সৃজনশীল প্রশ্নগুলো যুক্ত করেছি। এবং অন্যান্য যে পার্টগুলো আমরা আইসিটি মানে HTML এর যে পার্টগুলো সেগুলো আমরা এই জায়গাতে খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমাদের বই কিন্তু সবগুলো পার্টই দেওয়া আছে। আশা করি তোমাদের জন্য এই HTML এর চ্যাপ্টার জার্নিটা খুব ভালো হবে। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয়, প্রবলেম হয়, ইনবক্সে নক করবা, আই উইল বেস্ট ট্রাই। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।